দিচ্ছি আজকে বিস্তারিত খবর। শিলচরে পুনরায় পোস্টার বিতর্ক। শিলচরে থাকা অসমীয়া পোস্টারগুলো 48 ঘন্টার ভিতরে সরিয়ে দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুরব্বী তথা বাঙালি নেতা প্রদীপ দত্ত রায়। শিলচরের মেহেরপুরে থাকা একটি পেট্রোল পাম্প সহ বিভিন্ন জায়গায় ঝুলে থাকা অসমীয়া ভাষায় লেখা পোস্টারসমূহ 48 ঘন্টার ভিতরে সরিয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসনকে আহ্বান করেছেন প্রদীপ দত্ত রায়। না হলে বিডিএফ নিজে ব্যবস্থা গ্রহণ করবে বলে হুমকিও প্রদান করেন। উল্লেখ্য, গত কয়েকদিন আগেও শিলচর রেল স্টেশনে থাকা জলজীবন মিশনের একটি অসমীয়া পোস্টারকে কালো রং দিয়ে দিয়েছিল বিডিএফ এবং তা নিয়ে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। উল্লেখ্য, কিছুদিন পূর্বে শিলচর রেল স্টেশনে অসমীয়া ভাষার সরকারি পোস্টার নিয়ে প্রতিবাদ করে দুই বাঙালি সংস্থা। বরাকে অসমীয়া ভাষা চেপে দেবার চক্রান্ত চলছে বলে অভিযোগ তুলেন সংস্থা দুটির কর্মকর্তারা। বরাকে সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহৃত হবে বলে 1961 সনে গৃহীত হয়েছে। তারপরও চক্রান্ত করে অসমীয়া ভাষা চেপে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ তুলেছেন সংস্থার কর্মকর্তারা। প্রদীপ দত্ত রায়ের হুমকির 24 ঘন্টার ভিতরে শিলচরের অসমীয়া পোস্টার সরানো হয়েছে। শহরের মেহেরপুর পেট্রোল পাম্পে থাকা পোস্টার সরিয়ে নেয় পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। উল্লেখ্য, বরাক থেকে অসমীয়া পোস্টার সরিয়ে বাংলা পোস্টার লাগানোর জন্য 48 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিল বিডিএফ এর নেতা প্রদীপ দত্ত রায়। অসমীয়া পোস্টার নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন বরাকের সচেতন নাগরিকরাও। তারপরও সরকারের এখনো টনক নড়েনি। আমি বলে দিচ্ছি যে আগামী 48 ঘন্টার মধ্যে যদি এই সাইনবোর্ড সরিয়ে বাংলা সাইনবোর্ড লাগানো না হয় তাহলে বিডিএফ বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এই ব্যাপারে ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। তাই আমি সাবধান করে দিচ্ছি, আমাদের ডেপুটি কমিশনার হচ্ছে চেয়ারম্যান, উনি এটা জেনেও কিছু করতে পারছেন না। উনি নানান কাজে ব্যস্ত থাকেন, কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ যেটার সঙ্গে আমাদের একটা জাতিগত সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্ন জড়িত, এই সমস্ত প্রশ্ন যেটা আসাম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট অনুযায়ী বরাকের সরকারি ভাষা বাংলা, আজকে সেটাকে মর্যাদা না দিয়ে এখানে অসমীয়া ভাষার সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। তাই আমি ডিসিকেও আমি এই ব্যাপারে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে আপনার দায়িত্ব আপনি পালন করুন। সঙ্গে নেই সেই আমার শত্রু, এটা তো জঙ্গলের আইন, সেটা তো নিশ্চয়ই আইন না। অর্থাৎ এই ব্যাপারগুলো যারা করাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, আমরা দেখছি কিছু একটা ঘটছে, কিন্তু এর পেছনে যেটা আছে যে যারা কিছুদিন পর পর হুঙ্কার তোলেন তাদের কবে সুমতি হবে আমি জানি না, কিন্তু সুমতি আসা দরকার। এখন চতুর্থত হচ্ছে যে বিষয়টা ঘটেছে, আমরা জানি শুনেছি যে ওখানে অসমীয়া ভাষায় একটি হোর্ডিং দেওয়া হয়েছিল, সেটা তো দেওয়ার কথা না, এর তো পায়ের উপর পা তুলে ঝগড়া করার কথা। বরাক উপত্যকায় এটা আমাদের সাংবিধানিক অধিকারই আছে যে বাংলা ভাষাতেই এইখানে সব যাবতীয় প্রচার করা হবে, সে সরকারি হোক আর বেসরকারি হোক। শুধু সরকারি নয়, সরকারি এবং বেসরকারিভাবে অন্য কোনো ভাষাকে এইখানে চাপিয়ে দেওয়া চলবে না। সুতরাং গোড়ার কথাটাই এইখানে, যেটা আমি শুরুতে বলেছি যে ভাষা গণতন্ত্রকে যদি আমরা মান্যতা দিই তাহলে ভাষা গণতন্ত্রের বিধান অনুযায়ী এইখানে বরাক উপত্যকায় সংবিধান প্রদত্ত অধিকার বলবৎ করার জন্যেই এইখানে বাংলা ভাষাতেই সমস্ত প্রচারপত্রই বলো আর হোর্ডিংই বলো বিজ্ঞাপনই বলো সব করা উচিত। এর ব্যতিক্রম হলে এটাকে আপত্তি জানাতেই হয়। অবৈধ কয়লা পাচারকারীর বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত। কাছাড়ের কাটিগড়ায় গ্রেফতার হয় দুই কয়লা মাফিয়া। গ্রেফতার হওয়া দুই কয়লা মাফিয়া হলো অরবিন্দ বৈষ্ণব এবং জবরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে গুমরায় অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে মাফিয়া দুজনকে। দীর্ঘদিন ধরে মেঘালয় থেকে অবৈধভাবে কয়লা পাচার চালিয়ে আসছিল এই দুই মাফিয়া। কাটিগড়া থানায় ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ। কয়লা পাচার কাণ্ডে আরও কয়েকজন মাফিয়াকে গ্রেফতারের পূর্ণ সম্ভাবনাও রয়েছে।
এক অবিশ্বাস্য অকল্পনীয় ঘটনা, পাথরের মধ্যে দাও দাও করে জ্বলছে আগুন। হিন্দু মুসলিম থেকে শুরু করে প্রতিটি ধর্মের লোক কোনো না কোনো মনোবাসনা নিয়ে প্রতিদিন ছুটে আসেন ওই স্থানে, কিন্তু সেই আগুন কেউ লাগায়নি কিংবা হঠাৎ করে জ্বলে উঠেনি। বিগত কয়েকশো বছর থেকে এভাবেই দিনরাত জ্বলে চলছে এই আগুন। সেই আগুনের লেলিহান শিখায় কারো কোনো ক্ষতিও করেনি, বরং সেই আগুন মানুষের কাছে হয়ে উঠেছে শ্রদ্ধার ও ভক্তির। আগুনের আশীর্বাদ নিতে প্রতিদিন শত শত মানুষ ছুটে আসেন দূর দূরান্ত থেকে। আগুনের স্পর্শে একদিকে যেমন অনেকের রোগ মুক্তি হচ্ছে, অন্যদিকে অনেকের মনোকামনাও পূর্ণ হচ্ছে। তাই যুগ যুগ ধরে এই স্থানে প্রতিদিন ভিড় জমান শত শত লোক। এখানে আসার ক্ষেত্রে নেই কোনো ধর্মীয় ভেদাভেদ। হিন্দু মুসলিম থেকে শুরু করে প্রতিটি ধর্মের লোক কোনো না কোনো মনোবাসনা নিয়ে প্রতিদিন ছুটে আসেন এই স্থানে। এক কথায় এই স্থানটি মানুষের কাছে হয়ে উঠেছে আস্থার প্রতীক। ইতিমধ্যে স্থানটি মানুষের কাছে এক পবিত্র স্থান হিসেবে স্বীকৃতি আদায় করে নিয়েছে। বদরপুর থেকে রুবেল আহমেদের প্রতিবেদন। হজরত শাহ মিরাহিম দরগা, এটা তো আজকে 700-800 বছর আগে থেকে এখানে মানুষ হিন্দু মুসলিম ভাষাটা মানুষ ডেইলি 700-800 মানুষ উঠে, 1000 মানুষ উঠে রাইয়া, যে যেটা লইয়া এটা পূর্ণ হয়, যে যেটা ওয়াদা লইয়া হইলো তার এটা পূর্ণ হয়ে যায়। কোনো রোগী এই দেশ বুঝিয়া ভালো হন না, এখানে ভালো হয়। এখানে তো খেজমত আমি করিয়া এখানে সেবা করি, আমি এখানে খাদিম। যাতে যে আগুন জুই দেখিবলৈ পোৱা যায় সচৰাচৰ, এটা সব সময় পাওয়া যায়, এটা 24 ঘন্টা 24 ঘণ্টা জুই জ্বলি থাকে। জ্বলতে আর থাকে। বর্ষণৰ টাইম, বর্ষার সময় আর বেশি জ্বলতে থাকে। বৰষুণৰ টাইমত আৰু বেছি জ্বলে। যে সময় বৃষ্টি পড়বে আর উপর দিকে উঠিব, রাতের বেলা এই 1 ফুট উপরে আগুনটা উঠিব, পাথর থাকি বেশি হয়ে জ্বলব। তো কোনো সময় কেউ পাইতো না, কারো শারীরিক অসুবিধার লাগি আগুনটা পাইতো না। কাছাড়ের লক্ষ্মীপুরে বোমা উদ্ধারের কাণ্ডে 4 জনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার রাত কাছাড় পুলিশ মহিলা সহ 4 জনকে গ্রেফতার করেছে। ধৃতরা হলো আহমেদ হোসেন, আব্দুল শাহিদ চৌধুরী, সালাহ উদ্দিন এবং লাকিবুন নেসা। কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর জানান, লক্ষ্মীপুর মণিপুর সীমান্তে বোমা বিস্ফোরণ করে বৃহৎ নাশকতার ছক রচনা করছিল ধৃত 4 জন। জাতীয় সড়ক দিয়ে আসা যাওয়া করা মণিপুরের সরকারি আধিকারিকদের হত্যার পরিকল্পনা ছিল 4 জনের বলে জানান পুলিশ সুপার রমনদীপ কৌর। উল্লেখ্য, 2 দিন পূর্বে কাছাড়ের লক্ষ্মীপুর মণিপুর সংযোগী জাতীয় সড়কের একটি কালভার্টের নিচ থেকে একটি আইইডি বোমা উদ্ধার করেছিল পুলিশ। পরবর্তীতে বোমা বিশেষজ্ঞের দল নিষ্ক্রিয় করেছিল বোমাটি। ये जो आईडी मिला था उसके तहत हमने केस रजिस्टर किया। ड्यूरिंग इन्वेस्टिगेशन अभी तक हम 4 लोगों को अरेस्ट कर पाए हैं। उन 4 लोगों में से एक महिला भी हैं, रकीबुल निसा, जो कि अभी तक की इंफॉर्मेशन के हिसाब से पीएलए का सोर्स हैं। एंड ये जो बाकी लोग हैं ये नेटिव हैं लखीपुर एरिया के, और महिला जो हैं वो उनका जयपुर एरिया की नेटिव हैं। सो अभी इन्वेस्टिगेशन चालू है इस सिलसिले में, but we are sure we will go to the very root of the whole cause. Exactly my think कि कारण अभी हम ढूंढ रहे हैं। exactly जो हमको अभी तक का मिला है, it could have some connections with some organization, but अभी we are not able to exactly pinpoint the thing. दूर से क्या जो जियोग्राफिकल एरिया से है कनेक्टिविटी इफ वी से वी कैन से कि मोडस ऑपरेंडी अभी तक जो हम देखे हैं वो सिमिलर है, उसके आगे सिमिलरिटी कहना मुश्किल है इस टाइम पे। तो टारगेट मोडस ऑपरेंडी सिमिलर है। टारगेट किसके ऊपर किया है? फर्स्ट इंफॉर्मेशन के हिसाब से इट वाज टारगेटिंग मणिपुर ऑफिशियल्स, बट वी विल बी फाइंडिंग इट एनी फर्दर। थैंक यू। সংবিধান রচয়িতা ভীমরাও আম্বেদকর এর জন্য আজ ভারতবর্ষ বিশ্বের দরবারে একমাত্র গণতন্ত্র রাষ্ট্র। উনি সংবিধানে ভারতের প্রতিটি নাগরিককে স্বাধীনতার অধিকার দিয়েছেন। তার অবদান ভারতবর্ষের মানুষ কখনো ভুলবে না।
বিশেষ করে ভারতে এক বৃহৎ সংখ্যক তপশিলি সম্প্রদায়ের মানুষের বসবাস। যদি আম্বেদকর সংবিধান রচনা না করতেন তাহলে আজও তপশিলীরা বঞ্চিত থাকত। সংবিধান গৌরব যাত্রার সূচনাকালে নিজের অভিমত ব্যক্ত করেন তপশিলি সংরক্ষিত রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। তিনি বলেন, স্বাধীনতার 70 বছর পেরিয়ে গেলেও কংগ্রেস সেই মহান নেতাকে সম্মান জানাননি। জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে 26 এবং 27 নভেম্বর এই দুদিনব্যাপী করিমগঞ্জ জেলার 5টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে সংবিধান গৌরব যাত্রার সূচনা হলো। প্রদেশ বিজেপির সদস্য অমরেশ রায় বলেন, 26 নভেম্বর থেকে ডিসেম্বরের 6 তারিখ পর্যন্ত অর্থাৎ বি.আর. আম্বেদকরের মৃত্যু দিবস পর্যন্ত 10 দিনের এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে দেশের সংবিধানের প্রয়োজনীয়তা অবগত করা সহ আম্বেদকরের জীবন দর্শন প্রচার করা হবে। মহান দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই প্রথম ভারতবর্ষকে আবার এই মহান রচকার আমাদের ভীমরাও আম্বেদকর সম্বন্ধে জানার ব্যবস্থা করে যদি কেউ দিয়েছেন তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি করেছেন। আজকের এই যে যাত্রা, এই যাত্রা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পুরা ভারতবর্ষে তথা পুরা আসামে তথা করিমগঞ্জ জেলায় আজকে এই জায়গায় গঙ্গা ভান্ডারের সম্মুখ থেকে উদ্বোধনের মাধ্যমে শুরু হবে আজকে এবং কালকে চলবে। এই মহান ভারতবর্ষে মহান সংবিধান যিনি রচনা করেছেন ওনার সম্বন্ধে যদি আমরা বলতে যাই তাহলে 2, 3 দিন, 4 দিন, 1 মাস বলে শেষ করতে পারবো না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ছিল ভারত স্বাধীনতার পরে প্রায় 50 থেকে 60 বছর এই দেশে কংগ্রেস রাজত্ব করেছে। আর এই 50-60 বছর কংগ্রেস রাজত্ব করার কারণে এই মহান মানুষ সম্বন্ধে, এই মহান সংবিধান সম্বন্ধে আমরা আমাদের এই সমাজ বা আমরা আমাদের এই ভারতবর্ষের জনগণ ওনার সম্বন্ধে আমরা জানতে পারিনি। আগামী 1 ডিসেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর 57তম প্রতিষ্ঠা দিবস। এই দিনটিকে সামনে রেখে নানান কর্মসূচি হাতে নিয়েছে বিএসএফ। শুক্রবার দুপুর 12টায় বিএসএফ এর 139 নং ব্যাটালিয়নের উদ্যোগে এক সাইকেল র্যালির প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই সাইকেল র্যালি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিএসএফ জওয়ানরা। কদমতলা পূর্তি বিধানসভার এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রসহ এলাকার যুবকরাও। এই সাইকেল র্যালি প্রতিযোগিতা কদমতলা মুক্ত মঞ্চের সামনে থেকে শুরু হয়, লালছড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে সমাপ্ত হয়। এই সাইকেল র্যালি প্রতিযোগিতার শেষে লালছড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিএসএফ এর তরফ থেকে। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। प्रिंसिपल सर हेलो 57th रेजिंग डे सेलिब्रेशन के सिलसिले में ये साइकिल रैली को ऑर्गेनाइज किया था और ये हम लोग 1 दिसंबर 2021 को बीएसएफ डे मनाते हैं। बीएसएफ 1969 में रेज हुआ था। इससे पहले कि जो बॉर्डर्स, इंटरनेशनल बॉर्डर्स होते थे वो स्टेट पुलिस मैनेज करते थे, मगर इसके बाद देन प्राइम मिनिस्टर ऑफ इंडिया मिस इंदिरा गांधी ने एक डिसीजन लिया था एक सेंट्रल फोर्स तैयार करने के लिए। उस सेंट्रल फोर्स में हमने इस बीएसएफ को तैयार किया था और ये आज 57 इयर्स कंप्लीट कर रही है। শুক্রবার সরিষা মহিষাসন মণ্ডল দ্বারা এক দিবসীয় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় বিজেপি কার্যালয়ে।
সরিষা মহিষাসন মণ্ডল দ্বারা আয়োজিত মণ্ডল পদাধিকারী, বিভিন্ন মোর্চার কর্মকর্তা এবং বিভিন্ন বুথের বুথ সভাপতিদের নিয়ে এই শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে বিজেপির বিশিষ্ট নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। সার্থক হবে এই দল করা। বন্ধুরা, আমরা যারা দল করি, আমরা রাজনৈতিক দল করি, তো স্বভাবতই আমাদের মনে আসবে, আমার মনে আসবে যে দল করতে গিয়ে, দলের কাজ করতে গিয়ে, সমাজের কাজ করতে গিয়ে আমি ঘুম থেকে ওঠার পর পুরো দিন আমি কোথায় যাচ্ছি। প্রধানমন্ত্রী বারবার বলে থাকেন, বিভিন্ন সভায় বলুন, বিভিন্ন কাজে বলুন, সেই মন্ত্র দিয়ে থাকেন। বন্ধুগণ, আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক। আমরা কে কি করলো সেটা চিন্তা করবো না। আমরা চিন্তা করতে হবে আমাদের সাংস্কৃতিক রাষ্ট্রবাদ, আমাদের রাষ্ট্রকে কিভাবে পুনর্নির্মাণ করা যায়। রাষ্ট্রকে পুনর্নির্মাণ করতে গিয়ে বিগত দিনে যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টি আজকের দিনে যেখানে এসে পৌঁছানোর জন্য যারা আত্মবলিদান দিয়েছেন, সেই ইতিহাস ভুললে চলবে না। আর ওনাদের কথা মনে রেখে, ওনাদের মন্ত্র মনে রেখে আমাদের প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কাজ করতে হবে। তখন আমাদের ভারতীয় জনতা পার্টি যে ডিফারেন্স ফ্রম আদার্স পার্টি, যেটাকে আমরা সবসময় বলি, তখনই আমরা বুঝতে পারব। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবার ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। আপনার গ্রোসারির জিনিস কি ফুরিয়ে গেছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা দোকানে দাঁড়িয়ে বিরক্ত হয়ে যাচ্ছেন? তাহলে আপনি আপনার সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন। এসে গেছে অডিলিও লাইভ মোবাইল অ্যাপ, যেখানে আপনি ঘরে বসেই আপনার গ্রোসারিজ অর্ডার করতে পারেন। যখন জিনিস প্যাক হয়ে যাবে, তখন কেবল সেলফ পিক আপ বা হোম ডেলিভারি অপশন সিলেক্ট করুন। দারুণ না? তো এখনই ডাউনলোড করুন অডিলিও লাইভ। আপনার ফোনে স্টোর করুন অডিলিও লাইভ। বাজার কলকাতা এবার আপনার শহর করিমগঞ্জে। আমার আপনার এখন একটাই ঠিকানা, বাজার কলকাতা। থাকছে মেন্স ওয়্যার, লেডিস ওয়্যার, কিডস ওয়্যার ও অ্যাক্সেসরিজের বিপুল কালেকশন। থাকছে মন মাতানো সব এক্সক্লুসিভ উদ্বোধনী অফার। ঠিকানা শিলচর রোড, ASTC বাস স্ট্যান্ডের বিপরীতে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 038432600705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। ডায়াবেটিস নিয়ে চিন্তা করছেন আর চিন্তার প্রয়োজন নেই। আপনাদের শহরে উপস্থিত হয়েছে স্বনামধন্য ডায়াবেটোলজিস্ট ডক্টর সুপ্রিয় রায়। অগ্রিম বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন জগন্নাথ মেডিকোসে। এখানে সব ধরনের অ্যালোপ্যাথিক ওষুধ পাওয়া যায়। স্থান ব্রিজ রোড, করিমগঞ্জ। দূরভাষ 9957856682 7002188858। ইস্টার্ন সিনিয়র সেকেন্ডারি স্কুল, পাথারকান্দি রোড, কানিসার। ভর্তি চলিতেছে অনলাইন ও অফলাইন। এখানে সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল কোর্সে ভর্তি চলিতেছে। ছেলে এবং মেয়েদের জন্য পৃথক হোস্টেলের ব্যবস্থা রয়েছে। যোগাযোগের নম্বর 8486929973, 8638166673।
261। করিমগঞ্জ শহরে বিভিন্ন রকমের আসবাবের সম্ভার নিয়ে হাজির ফার্নিচার হাউস। এখানে আপনাদের ঘরের জন্য নিত্য নতুন ডিজাইনের কাঠ, স্টিল ও ফাইবারের সামগ্রী অতি অল্প মূল্যে পাওয়া যায়। আমাদের ঠিকানা ফার্নিচার হাউস, শিলচর রোড, করিমগঞ্জ। দূরভাষ 9435523266, 8861464927। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432735151। মোবাইল নম্বর 7086376822, 9401132529। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। শুক্রবার কৃষক বিরোধী আইন প্রত্যাহারের বিরুদ্ধে সিআইটিউর পক্ষ থেকে এক বিজয় মিছিল বের হয়। শুক্রবার সকাল 11টা 30 মিনিটে কালীবাড়ি রোড সিআইটিউর
ইউনিয়ন অফিস থেকে এই বিজয় মিছিল বের হয়। প্রধানমন্ত্রী কর্তৃক 3টি কৃষক বিরোধী কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পরিপ্রেক্ষিতেই এই মিছিল বের করেন সিআইটিইউর কর্মকর্তারা। ঐতিহাসিক কৃষি আন্দোলনের বর্ষপূর্তির দিনেই এই মিছিলের আয়োজন করা হয়। সিআইটিইউর কর্মকর্তারা শাসনাধিষ্ঠ বিজেপি সরকারের বিরুদ্ধেও ক্ষোভ ব্যক্ত করেন। কৃষক ভাইদের জানাই লাল সালাম। মোদী সরকারের কৃষি কালা আইনের বিরুদ্ধে বিজয়ী সংগ্রামী ভাই কৃষক ভাইদের জানাই লাল সালাম। দাবি হচ্ছে যে কর্পোরেটের স্বার্থবাহী দেশের মানুষের স্বার্থ বিরোধী যে বিদ্যুৎ বিল তারা সংসদে এনেছেন সেটাকে প্রত্যাহার করে নিতে হবে। 4 নম্বর হচ্ছে যে এই যে 700-র অধিক কৃষক প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে উপযুক্ত। এবং 6 নম্বর দাবি হচ্ছে যে লক্ষ্মীপুরে যে কৃষককে পিষিয়ে মারা হয়েছে মন্ত্রীর ছেলের গাড়ি দিয়ে, তাকে জেলে পুরতে হবে এবং কঠোর শাস্তি তাকে দিতে হবে। এই 6টা দাবির ভিত্তিতে আমরা এখনও ময়দানে আছি, গোটা ভারতবর্ষের সমাজের মানুষ ময়দানে আছে। এই আজকের এই আমাদের মিছিলের এটাই হচ্ছে উদ্দেশ্য। সুরমা বার্তা যে পর্যন্তই। আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।